নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছে আপনাদের সঙ্গে। আজ তারাদের কথা অনুষ্ঠানে আমার অতিথি এমন একজন, তার ইন্ট্রোডাকশন দেওয়ার দক্ষতা বা সাহস আমার নেই। তিনি একদিকে নাট্য ব্যক্তিত্ব, একদিকে অভিনেতা, লেখক, সমাজকর্মী। তার অনেক অনেক ইন্ট্রোডাকশন। আর আমরা ধন্য যে আজকে তারাদের কথা অনুষ্ঠানে আমরা তাঁকে পেয়েছি বেশ কিছুক্ষণ সময় কাটাবো বলে। আমার সঙ্গে রয়েছেন বিভাস চক্রবর্তী। এনকেটিভিতে আপনাকে স্বাগত। প্রথমে জিজ্ঞেস করবো, কেমন আছেন? খুব ভালো নেই, এখন তো অসুস্থতার সময় যাচ্ছে, অসুস্থতা রয়েছি, মানে মানসিক এবং শারীরিক দুটোই। মানে মানসিক এবং শারীরিক, যাই হোক, সেটা কেটে যাবে। কারণ ইন্ট্রোডাকশন আমার এটা বলা হলো না যে একদিকে আপনি খুব স্পষ্টবাদী, খুব রসিক, মানে একদম সময়ের পরিপ্রেক্ষিতে যেটা বলার সেটা আপনি না ভয় পেয়ে বলেন। আপনি বলেন যে আমার যেটা মত আমি সেটা বলবোই, আমার কোনো ব্যাপার নয়। তো আজকের দিনে দাঁড়িয়ে এইটুকুই বা কজন শিল্পী, বলছি কারণ দিনের শেষে আপনারা প্রত্যেকে শিল্পীরা বলতে পারে? কজন পারে জানি না, কিন্তু পারা খুব কঠিন। পরিস্থিতি যা, সত্য কথা সবার সামনে দাঁড়িয়ে বলাটা অত্যন্ত কঠিন। কারণ আরেকজনের যদি অপছন্দ হয়, তার যেভাবে নেওয়া উচিত সে তো সেভাবে নেয় না, সে আক্রমণাত্মক হয়ে ওঠে। সে আক্রমণাত্মক মানে সে যে তার মুখে জবাব দেবে, যে জবাব দিল সেই জবাবটা এত কটু হবে, এত কি বলবো, ভাষাটা কদর্য হবে যে সেটা শারীরিক আঘাতের থেকেও খারাপ। আর শারীরিক আঘাত তো হতেই পারে, অনেকের উপরই হচ্ছেও, সর্বত্রই, সারা ভারতবর্ষেই হচ্ছে। সুতরাং নতুন কিছু নয় আর কি, খুবই। আপনার যে রুট, মানে বাংলাদেশ থেকে আপনার শুরু, হ্যাঁ, সেই বাংলাদেশের পরিবেশ অশান্ত, খারাপ লাগে? খুবই খারাপ লাগে। তবে তার আগে বলে নিই যে এনকেটিভির সঙ্গে অসময়ের সম্পর্ক আছে জানি আমি। আমার আমার জন্ম কিন্তু অসময়ে, কারণ আমার 37 সালে জন্ম, তখন সিলেট আসামে ছিল। আর 47 সালে গণভোটের পরে সিলেট পূর্ব পাকিস্তানে চলে যায়, তারপর থেকে আমি পাকিস্তানে, মানে অসমিয়া প্রথমে, তারপরে আমি পাকিস্তানি, তারপরে আমি রিফিউজি এখানে। একদমই তাই, একদমই তাই। তো সেই জন্য এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা দেখছি, বাংলাদেশ শুধু খবরের শিরোনামে নয়, মানে অশান্ত একটা পরিবেশ, এবং এই বছর, চলতি বছরে বিভিন্নভাবে বিভিন্ন সময় অশান্ত হয়ে উঠছে। কি বলবেন, মানে খারাপ লাগাটাই তো স্বাভাবিক। এখন ব্যাপার হচ্ছে, এটা এত পণ্ডিত মানুষ রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, সমাজতাত্ত্বিকরা রয়েছেন, তারা বিচার করবেন যে কেন এই বীজটা রয়েই গেল। কারণ যারা এইগুলো উড়িয়ে দিতে চায়, আমি তাদের দলে নেই। কারণ দেশটা ভাগই হয়েছে ধর্মের ভিত্তিতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যে যাই বলুক, যেই ধর্ম শুনলেই সচকিত হয়ে না না এইসব কোনো কথা নেই, সব ধর্মই অমুক হ্যান ত্যান বলে অনেক বড় বড় কথা বলবেন, তাদেরকে বলছি ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, এটা মেনে নেওয়াটা উচিত বলে মনে হয় আমার। সুতরাং সেটাকে সামলে কি করে, আবার তার জন্য আমরা আমাদের যে বেসিক যে সমস্ত ভ্যালুজ আছে সে সমস্ত উড়িয়ে দিতে পারি না ধর্মের জন্য, সেটাও ঠিক। মানবিক যে ধর্মগুলো রয়েছে, মানুষের বেশ মৌলিক বোধগুলো, সেগুলো উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু তারা বলতে পারেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু এটার কাছে সমাধান হওয়া তো উচিত। এ কি, আমরা ওখান থেকে মানে প্রায় তাড়িত হয়ে এলাম, বিতাড়িত না বললেও তাড়িত তো বটেই, তাড়িত হয়ে এসেছি সেই 1947 সালে। হ্যাঁ, তারপর এতদিন হয়ে গেল, তারপর বাংলাদেশ স্বাধীন হলো মানে পশ্চিম পাকিস্তানের হাত থেকে মুক্ত হলো। তারপরে আবার যদি এখন এটা দেখা দেয়, এবং দেখা দিয়েছে, সেটা রাষ্ট্রের ভেতরে হতেই পারে, কিন্তু সেখানে হঠাৎ করে আক্রমণটা হিন্দুদের ওপর পড়ছে কেন, কারণটা কি? যা কিছু হবে সর্বপ্রথমেই হিন্দুকে মেরে সেটা কাজ শুরু হবে, প্রতিক্রিয়া শুরু হবে, এটা কীরকম কথা? না, এটা ঠিক নয়, এটা কোনো
সভ্য দেশে চলতে পারে না, এটা সভ্য দেশে। এবং এটা সমাধানও তো মানে এবং কি তার হবে? তার বিপরীতে যে উদাহরণটা দেওয়া হয় যে ভারতবর্ষেও তো এরকম হচ্ছে, ভারতবর্ষে যেটা হচ্ছে সেটা অনেকগুলো বিচ্ছিন্ন খুচরো যাকে বলে সেইটা, কিন্তু এইগুলো যখন হয় পাকিস্তানে কিংবা বাংলাদেশে যেরকম দেখা যাচ্ছে, এটা একটা সার্বিক উত্তেজনা যেন না, ওখানেও অনেক অন্য রকম ভাবেন সেরকম মানুষ আছেন যারা ধর্মনিরপেক্ষ আছেন। আমি তো প্রচুরবার ওখানে গেছি, ভীষণ সমাদর পেয়েছি। আমাদের নাটকের দলগুলোর মধ্যে বিনিময় চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এগুলো দেখেছি আমরা। কিন্তু সেটাই তো সব নয়। আম জনতার মধ্যে কতটা দেয়া নেয়া চলছে এবং তারা কতটা কে কী ফিল করে, তাদের যেভাবে উত্তেজিত করা হচ্ছে সেদিনকে দেখলাম খোলার মানে দূরদর্শনে কিংবা টেলিভিশনে কিংবা খবরের কাগজে যা দেখছি, যে সমস্ত বক্তৃতা, যে সমস্ত জিগির তোলা হচ্ছে, এইগুলো তো সমূলে নষ্ট করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত প্রথমেই। বাংলাদেশি হোক পাকিস্তানি হোক, এদের শেখা উচিত যে সংখ্যালঘুদের কী করে ট্রিট করতে হয়, তাদের কি করে রাখতে হয় সরকারি স্তরে এবং মানে প্রাতিষ্ঠানিক স্তরে কীভাবে রাখতে হয়। ব্যক্তিগত স্তরে কার সঙ্গে কী হলো, সম্পর্ক খারাপ হলো কিংবা কোনো কিছু হলো টলো, সে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু প্রশাসনিক মহলে এইটা ঘটে যাবে, প্রশাসন দাঁড়িয়ে দেখবে, দেখেও না দেখার ভান করে থাকবে, এটা তো ভাবাই যায় না। এবং আরো দুঃখজনক সেটা হচ্ছে যে বইমেলার কথাতেই বলি, 2025-এর বইমেলাতে বাংলাদেশ, আমরা জানি যে একটা বাংলাদেশের স্টল একটা বড় জায়গা জুড়ে, অংশ জুড়ে থাকে, সেখানে এখনো পর্যন্ত অনিশ্চয়তা। এবং বইমেলা কর্তৃপক্ষ গিল তারা বলছে যে বইমেলা কালো বাংলাদেশের সঙ্গে আমাদের সাংস্কৃতিক মেলবন্ধন, হ্যাঁ, মেলবন্ধন, এটা মানে প্রচণ্ড কি বলবো, এটা চারিদিক অন্ধকারের মধ্যে এটা আলোর দিক। এবং চলচ্চিত্র উৎসবেও এবছর প্রথম বাংলাদেশের সিনেমা, সবটা মিলিয়ে একটা সংস্কৃতির আদান প্রদান। হঠাৎ করে দরজা বন্ধ করে দেয়া এই জোর করে, এই এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের লক্ষণ নয়, আধুনিক মনস্কতার লক্ষণ নয়। এটা প্রাচীন ধর্মীয় মানে গোড়া, যারা অন্য ধর্মকে যারা সহ্য করতে পারে না, এইরকম মানসিকতা নিয়ে তো আধুনিক বিশ্বে তাদের স্থান নেই, আধুনিক বিশ্বে তাদের স্থান নেই। আমি এবার একটু আপনার কথায় আসি যে নাটক, আমি প্রথমেই যেটা বললাম যে অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, তো মাধব মালঞ্চি কন্যা, হ্যাঁ, সেটা তো একটা দিক। অন্যদিকে আপনার মঞ্চে নাটক করা, নাটক লেখা, অভিনয় করা, সবটা মিলিয়ে যখন শুরু করেছিলেন, আমরা যদি একটু পিছন দিকে ফিরে যাই, মনে হয় মানে আপনি কি অভিনয়ই করবেন ভেবেছিলেন ছোট থেকে, বা একটা বয়স যখন হলো? থিয়েটার করব এটা মনে মনে ভাবতাম, কারণ আমার বাবা যদিও থিয়েটার করতেন না, কিন্তু নাটক লিখেছেন, নাটকের ব্যাপারে উৎসাহ ছিল খুবই। সাহিত্যিক ছিলেন এমনি, কিন্তু পত্রিকা সম্পাদক ছিলেন, ওখানকার লিডিং বাংলা উইকলির এডিটর ছিলেন আমার বাবা। রাজনীতিক ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট না, কংগ্রেসের একজন নেতা ছিলেন বাবা ওখানে। আইসিসির মেম্বার ছিলেন, বিপিসিসির মেম্বার ছিলেন। সেই কিন্তু সাংস্কৃতিক দিক থেকে আমি বাবার দ্বারা খুবই প্রভাবিত, এই কথা বলা চলে। সেই জন্য ভেবেছিলাম যে থিয়েটারই করব। সেটা যে করতে পেরেছি মূলত এখানে আসার ফলে পেরেছি, কারণ কি ওখানে তো এক প্রান্তে পড়ে গিয়েছিলাম আমরা, সেখানে থিয়েটারটা করে সেই বেশি মানুষের সামনে এবং বেশি সুযোগ সুবিধে এখানে থিয়েটার করার অনেক গ্রুপ আছে পশ্চিমবঙ্গে আমাদের, তো সেরকম সুবিধে তো পাওয়া যেত না ওখানে থাকলে। কিন্তু সেইটা যে পাবো সেটা বুঝেছিলাম, এবং আস্তে 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 আমি একটা জায়গায় পৌঁছেছি যেখানে সর্বভারতীয় ক্ষেত্রেও কিছু কাজ করার সুযোগ, দেখানোর সুযোগ, সেগুলো পাওয়া গেছে। কিন্তু আমি যদি বলি, ধরুন শম্ভু মিত্রের একটা আলাদা ধারা, উৎপল দত্তের আলাদা ধারা, বা অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আপনি কিন্তু প্রথম থেকে কোনো ধারার মধ্যে ছিলেন না, যে এইটুকু, ওটাই আমার ধারা, হ্যাঁ, নিজের ধারা, নিজস্ব ধারা। আমি যদি কোনো সৃজনশীল শিল্পী হই, আমি যা লিখবো কিংবা আমি যা করবো, থিয়েটারের কথা বলছি, আমি যা করবো
সেটা অন্যের ধারা অনুসরণ অনুকরণ করে বা কেন করবো? অনুসরণ তাহলে আমি একদমই। কেন আমি না থাকলেই হয়, না এলেই হতো। আমার এটা আমার প্রথম থেকে এটা ছিল সব সময়। এবং সেটা বোধহয় আপনার লেখা বা আপনার নাটকের মধ্যে অনেকটা পড়েছে এবং সেই জন্য লেখাতে জানি না, কিন্তু হাতের লেখা আছে। অনেকে আমাদের সময় একটা ছিল যে সবাই রবীন্দ্রনাথের হাতের লেখার অনুসারে সংস্কৃতি ক্ষেত্রে মানুষরা তাদের বাচনে কিংবা হাতের লেখা টেখাতে এটা রবীন্দ্রনাথকে অনুকরণ করার, রবীন্দ্রনাথের বাচন তারা শোনেননি, কিন্তু তারা রবীন্দ্রনাথের বাচন নিজের মতো করে এটা কল্পনা করে এটা ঠিক করে নিয়েছেন খুব অন্যরকম হবে। অনেকেই শোনেননি, অনেকে হয়তো শুনেছেন, যাই হোক। কিন্তু আমার ছিল যে আমি কাউকেই অনুকরণ করব না কখনোই জীবনে, যেটা করব সেটা নিজের মতো করে করব। এটা আমার ছিল, যত ছোটই হই আমি মাপে, কিন্তু আমি আমার মতোই, আমি কাউকে অনুকরণ কিন্তু করতে যাব না। নাটক তো নিশ্চয়ই দেখতেন, আমি যাদের নাম বললাম তাদের। হ্যাঁ নিশ্চয়ই, শম্ভু মিত্রর নাটক, উৎপল দত্তর নাটক, এগুলো না দেখলে শিখবো কোত্থেকে? শেখার জন্য তো দেখতেই হবে, শুধু শেখার জন্য নয়, উপভোগ করার জন্যে, বোঝার জন্যে, নিজের মানে দৃষ্টিভঙ্গি, নিজের চিন্তা শক্তি বাড়ানোর জন্যে, হ্যাঁ এইগুলোর জন্য দেখতে হবেই হবে। কিন্তু এই যে শেখা, মানে এই যে শেখার ইচ্ছে, হ্যাঁ, অনুকরণ বা অনুসরণ নয়, নিজের একটা ধারা, কিন্তু শেখার ইচ্ছেটা তো ছিল। এখনকার প্রজন্মের মধ্যে সেই শেখার ইচ্ছের কোথাও অভাব মনে করেন? এটা ওরা ভালো বলতে পারবে, আমি ঠিক সেইভাবে তো কোনো অনুসন্ধান করিনি, করে কোনো মানে করার কোনো চেষ্টাই করিনি কখনো। কিন্তু আমার মনে হয় যে আমাদের চোখের সামনে অনেকে ঘুরে বেড়ায়, তাদের সেই ইচ্ছেটা নেই, কিন্তু আবার অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে অন্যদের চোখের আড়ালে, কিন্তু তারা এই এই কাজগুলো তারা করে থাকে, এইগুলো জানে, এইগুলো করার ইচ্ছে আছে। হ্যাঁ, তাদের দেখা, তাদের কাছ থেকে শেখা, মানে বিদ্যেটা শেখা, তারপরে সৃজনটা তো তার উপরে, কিন্তু শেখে, অনেক ছেলেরাই শেখে। হ্যাঁ, মানে আপনি তো শিখিয়েছেন এবং মানে নাটক আপনার দল আছে অন্য থিয়েটার, কিন্তু ওইভাবে তো থিয়েটার শেখানো যায় না। হ্যাঁ, দেখতে দেখতে থিয়েটারের যেভাবে থিয়েটারটা তৈরি হয়, থিয়েটারটা তার কি প্রসেসে তৈরি হয়, সেই প্রসেসটা বোঝানো যায় কিছুটা, কিন্তু তারপরে তো তার নিজের ব্যাপার। কিন্তু এখন যদিও মানে রিসেন্ট নতুন প্রজন্ম তারা নাট্যদল করছে, আমরা দেখছি নাট্যদল করছে, তারা নাটক লিখছে, নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে, কিন্তু মাঝের যে সময়টা একটা খুব খরা হয়েছিল, মানে যে কোনো কারণেই হোক, মানে আপনাদের পরবর্তীতে আমরা বলছি, তো সেই খরাটা কেন, মানে সমস্যা কোথায় ছিল কি মনে হয়? আমি তো উল্টোটাই শুনি, আর উল্টোটা নয়, কিছু কিছু আছে আর কি শুনেছি, যে তারা মনে করে যে আমাদের পরবর্তীতে যারা আছে অনেকে মনে করে যে শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পরই হচ্ছে তারা, আমরা নেই কোথাও। মানে তারা মনে করে এটা কোনোদিন হয় না। মানে আমি ওই জন্য আপনাদেরটা বললাম যে আপনাদের সেই জেনারেশন, আপনাদের নাটক লেখা, মাধব মালঞ্চি কন্যা, আপনার প্রচুর প্রোডাকশন হিট, কিন্তু আমার পছন্দ, মানে আমার দেখা সেরা। এখন যদি প্রচেত গুপ্তরা যদি মনে করে, ধরো করবে না, তাদের উদ্দেশ্য করে বলছি, হ্যাঁ, এক্সাম্পল, একটা উদাহরণ বললাম, ওদের সময়কার সাহিত্যিকরা, এখনকার সাহিত্যিকরা যদি মনে করে যে তারাশঙ্কর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের পরই হচ্ছে তারা, মাঝখানে যে বিশাল একটা সেট মানুষের আছে, উপস্থিতি আছে, আমাদের সাহিত্যক্ষেত্রে বিচরণের ইতিহাস আছে, সেটা তো তাহলে সবটাই হয়, সেটা সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনাদের পরে যে ফাঁকটা তৈরি হলো, যে শূন্যস্থানটা তৈরি হলো, এখন নতুন প্রজন্মের মধ্যে নাটকের একটা বিষয় এসছে। শূন্যস্থান তৈরি হয়েছে বলে আমি বলবো, আমি সেই এইভাবে ব্যাখ্যা করবো এটা। ব্যাপার হচ্ছে তখন কি হচ্ছে, উৎপল দত্ত, শম্ভু মিত্র এবং তারপরে অজিতেশ বয়সের দিক থেকে আমাদের থেকে তেমন বড় নন। হ্যাঁ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটকের দলের বয়স 1960-এ তৈরি হয়েছে, আমার নাটকের দল থিয়েটার ওয়ার্কশপ যদি হয় প্রথম দল, তাহলে সেটা 66-তে তৈরি হয়েছে। খুব ঘাড়ে ঘাড়েই ব্যাপারটা, খুব একটা তফাৎ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই সময়টায় ধরো এই 50-এর শেষ দিকে 60-70, হ্যাঁ এমনকি 80 পর্যন্ত, কিছুটা 60-70 তো বটেই, 80-ও অনেকাংশে, তখন নাটক কী হয়েছে, দল কম ছিল, এবং সেই কম সংখ্যক দল প্রত্যেকেই
তাদের কাজের মধ্যে একটা ধারাবাহিকতা ছিল, অর্থাৎ অনেকেই ভালো ভালো কাজ করে যাচ্ছেন, একটা করেই শেষ হয়ে তা নয়, অনেকেই ভালো কাজ করে যাচ্ছেন, পরপর পরপর তারা ভালো কাজ করছেন। সেটা একটা ঐতিহাসিক ঘটনা, এটাকে অস্বীকার করলে হয় না যে কটা ভালো কাজ হয়েছে। সত্যি ভালো কাজ করা খুব কঠিন, হ্যাঁ, যে রোজই একটা করে ভালো নাটক করা কঠিন, কিন্তু একটা সময় ব্যাপী সেই কাজটা হয়েছিল, যার জন্য এই সময়টাকে মনে রাখে সবাই। হ্যাঁ, তারপরে তাহলে কি গুণগত মানের দিক থেকে বা এবং তারপরে হয়তো একটু হয়ে যেতে পারে যে তারপরে গুণগত মান থেকে তারাও ক্লান্ত হয়ে গেছেন, নতুন যারা আসছে তারাও পিক আপ করেনি, হয়তো তাদেরও তো সময় লাগে সেটা করছে, এই সময়টায় হয়তো এটা মনে হতে পারে। এখন আবার যেরকম কৌশিক সেন হোক, ঋদ্ধি ওরা মানে নতুন প্রজন্ম আবার নতুন করে দেখা যাচ্ছে যে বিভিন্ন থিয়েটার হচ্ছে, সেগুলো মঞ্চস্থ হচ্ছে, থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে। তুমি বলতে পারো এইভাবে বলা যাবে না, প্রসেসটা ঠিকই যেভাবে চলা যায় সেইভাবেই চলছে, হ্যাঁ, সাধারণত। কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন থিয়েটারের সার্বিক অবস্থাটা, অর্থাৎ থিয়েটারের প্রতি আগ্রহ, থিয়েটারের শিক্ষা, থিয়েটারের জানা, থিয়েটার নিয়ে কি করলে কিছু হবে হবে মানে আমি বলছি না বাড়ি গাড়ি হবে, সেটা নয়, কিন্তু হয়তো অন্য কিছু করলে বাড়ি গাড়ি হয়, থিয়েটার করে হচ্ছে না, এই প্রতিতুলনাটা এসে যাচ্ছে, এসে হয়তো পক্ষপাতিত্ব একটা দিকে ঝুঁকছে ওই অল্প বয়সীদের মধ্যে। এসব নানা রকম কারণ আছে। আমরা যেরকম আমরা সিনেমার কথা ভাবতামই না, ভাবা উচিত ছিল। সিনেমাটা একটা দারুণ মাধ্যম, এবং আমি নিজে তো ব্যক্তিগতভাবে খুব অল্প বয়সে 20 বছর বয়সে ক্যালকাটা ফিল্ম সোসাইটির মেম্বার হয়েছিলাম, কিন্তু সাধারণভাবে আমরা সিনেমার জন্য গিয়ে টালিগঞ্জে দাঁড়াবো না, ভিড় করবো না, শুধু ওই জন্য কারোর সঙ্গে যোগাযোগ, কারোর কাছে বলা যে আমাকে একটা পাঠ দেবেন, আমি এই দলে অভিনয় করি, সেরকম বলবো না, এই পরিচয়টা কখনো কোথাও দেবো, সিনেমাতে দেবই না আমরা কখনো, হ্যাঁ, সিনেমার জন্যে। এখন হয়তো সেই ইয়েটা ভেঙে গেছে অনেকের, আড়ষ্টতাটা, এটা আমাদের আড়ষ্টতাই বলবো আমি, আড়ষ্টতা হয়তো ভেঙে গেছে, যে এখন হয়তো অনেক মেলামেশা চলছে মাধ্যমের মধ্যে, এই মাধ্যমে কাজ করে অন্য মাধ্যমে কাজ করার ব্যাপারে কোনো আপত্তি নেই, সব অন্য মাধ্যম টেলিভিশন অমুক এই সেই সব নিয়েই কাজ হয়তো হচ্ছে, সেই জন্য। কিন্তু এই জায়গায় আমি যেন প্রথমেই বললাম যে আপনি বলতে কোথাও গিয়ে আপনি দ্বিধাবোধ করেন না, আপনি বলেন আমার যেটা মনে হয় আমি বলবো, এবং নাটকের ভাষাতে কিছুদিন আগেও আমরা দেখেছি বা যে কোনো শিল্পের ক্ষেত্রেই সেটা যদি যে কোনো দল যারা শাসকের ভূমিকায় থাকে তাদের নিয়ে হয় বা তাদের বিরুদ্ধে হয় বা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয়, বিভিন্ন সময় আক্রমণের মুখে পড়তে হয়, তাই সেই সমস্ত নাটক বন্ধ হয়ে যায় মঞ্চস্থ। এইটাও তো গিয়ে শিল্পকে আঘাত করা। দেখো, এই ব্যাপারে বলার আছে আমার একটা, যে শিল্পের ব্যাপার, অমুক জায়গায় এরা সুযোগ পায় না, তমুক জায়গায় তারা সুযোগ পায় না, আরেকটা জায়গায় অন্যরা সুযোগ পায় না, এরকম ভাগাভাগি আছে প্রচণ্ড ক্ষতিকর, ভীষণ ক্ষতিকর। অনেক লিবারেল হওয়া উচিত, যারা ওপরে আছে তাদের অনেক এইসব ব্যাপারে, যারা সংগঠনে আছে নানা প্রতিষ্ঠানের, প্লাস থিয়েটারের প্রতিষ্ঠানও, হ্যাঁ, তাদের কিন্তু অনেক উদারচেতা হওয়া দরকার। হ্যাঁ, এখন মুশকিল হয়েছে কি, এত সংকীর্ণতা পেয়ে বসেছে সর্বক্ষেত্রে, যে শিল্পের ক্ষেত্রেও এটা এসে এই তুমি যে সমস্যার কথা বললে, যেটা যে অমুক জায়গায় ফেস্টিভ্যাল এদের এই ফেস্টিভ্যাল নেওয়া যাবে না, এই নাটক দেখানো যাবে না, এরা ওইটা করেছিল, আচ্ছা ওই আন্দোলনে যোগ দিয়েছিল, ঠিক আছে, ওই আন্দোলনে যারা যোগ দিয়েছে তারা তাদের হল না দিলে বদনাম হবে, লেখালেখি হবে, আচ্ছা মিনিমাম যতটুকু না দিলে নয়, নিয়ম রক্ষার জন্য একটা দিলে, কিন্তু আগে যেরকম একটা ইয়ে ছিল, সার্বিক একটা যেরকম কি বলবো, স্বাভাবিকভাবে হল বিতরণ করলে যেটা হয়, এও যা পাচ্ছে ও তাই পাচ্ছে, ও তাই পাচ্ছে, সবাই এক চোখে দেখা, সেই ব্যাপারটা হয়তো কমে গেছে। কিন্তু আমি বলবো যে যারা পাচ্ছে থিয়েটারের লোকরা, তাদের মধ্যেই ও কি এটা আছে, তাদেরও কি এটা নেই, তাদের মধ্যেও কি গন্ধ শোকাশুকি নেই, তাদের মধ্যেও কি দল পাকানো নেই, তাদের মধ্যেও কি পছন্দ অপছন্দ নেই, যে আমি এইখানে একে নেব, ওকে নেব না, তাকে নেব, এই করব, হ্যাঁ, এইখানেও আছে। সুতরাং যারা কমপ্লেন করছে ধরো সরকারের নামে কিংবা কোনো প্রতিষ্ঠানের নামে
কিংবা কোনো ইয়ে না, তারা নিজেদের চিন্তা করে দেখা উচিত যে তারা কতখানি নিজেরা উদার মনস্ক, যে যেখানে থিয়েটার করছে তারাই কি তার ভাই, তারাই কি তার মানে সহপথিক বলে মনে করে তাদের, নাকি তাদের মনেও পছন্দ অপছন্দ নানা কারণে ও এইটা করেছিল সুতরাং ওকে এইরকমভাবে টাইট দাও, ও সেইটা করেছিল তাকে সেই রকমভাবে টাইট দাও, তারাও কি মনে করে না? আমার তো মনে করে। এটা আমাদের আসলে আমাদের জীবনের মধ্যে ঢুকে গেছে। নাট্য একাডেমির প্রথম থেকে আছেন, তো সেক্ষেত্রে আপনি সব মানে বাম আমল থেকে শুরু করে এই আমল পুরোটাই আপনি দেখেছেন, কিন্তু আমার বক্তব্য যে এই সেকাল আর একাল যদি ভাগ করি, সেই সময় কি এই সমস্যাগুলো ছিল, অন্য কোনোভাবে ছিল? আমার মনে হচ্ছে যে প্রথম দিকে আমরা অতটা ফিল করিনি, যদিও সুযোগ সুবিধা যে খুব পেয়েছি থিয়েটার করার জন্য উপরহস্ত হয়ে সবাই দিচ্ছে তা নয়, কিন্তু এই তখনও থিয়েটারের উপর আক্রমণ পর্যন্ত হয়েছে, নানা রকম ব্যাপার হয়েছে, কিন্তু সেগুলো সংখ্যায় কম ছিল। এখন যেন একটা সার্বিক চেহারা হয়তো দেখা যায় না সেটা বাইরে থেকে, কিন্তু তখন একটা ঘটনা ঘটলে দেখা যেত, সেইটা নিয়ে একটা তৈরি হতো, এটা কল্লোলের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে কাগজ, এটা হই হই রই রই কাণ্ড। সেই আমলের লোক আমি, সেই আন্দোলনের সঙ্গে আমিও যুক্ত ছিলাম। হ্যাঁ, সুতরাং আমরা জানি যে ওইটা কিংবা উৎপল দত্তর ওই নাটকটা ওপর হামলা হলো, তো সেটা নিয়ে উত্তেজিত আমরা সবাই। হ্যাঁ, এইরকম ঘটনাগুলো ঘটতো, এক একটা ঘটনা। হ্যাঁ, মানে সেই আন্দোলন, সেই উত্তেজনা আপনাদের মধ্যে ছিল, আপনারা কিন্তু পথে এগুলো নামতে চালিয়ে যায়নি, সমাজে চালিয়ে যায়নি যে এখন ভাই যার যার পছন্দের লোক নিয়ে ঘর করো, সব যা করার করো, অপছন্দের লোকদের দিকে চেয়ে তাকাবার দরকার নেই, তাকে নিয়ে কিছু করার দরকার নেই, তাকে বাদ দিয়ে তাকে, এখন হচ্ছে এক্সক্লুশনের যুগ, ইনক্লুশনের যুগ নয়, এক্সক্লুশনের যুগ। এখন তো আন্দোলন করতে বা প্রতিবাদ করতেও, আমি শিল্পী শব্দটাই ব্যবহার করছি, ভয় পায়। হ্যাঁ, মানে বিভিন্ন সময় বিভিন্ন কথা মানে ভাবে যে এর পরবর্তী সিচুয়েশন কি হতে পারে। এই যে হলো ডাক্তারদের আন্দোলন হলো, ঠিক আছে, খুব ভালো, বিরাট চমৎকার আন্দোলন, কিন্তু সেখানে গো ব্যাক কাউকে দেখে কেন, ওয়াই? প্রথমত এটা অসভ্যতা। হ্যাঁ, এমনি এই ধরনের আমরা করি না। আমার বাড়িতে একটা অপছন্দ করি, তার সঙ্গে অপছন্দ মানে কি, তার বিশ্বাস কিংবা তার রাজনীতির আমার পছন্দ নয়। হ্যাঁ, সে ঢুকলো, দরজা পা দিতে ব্যাপারে গো ব্যাক করবো নাকি তাকে? তাই মানে এটা আপব্রিঙ্গিং এর সমস্যা বলে মনে হয়, মানে এটা কি আপনার মনে হয় যে এই প্রজন্মের ক্ষেত্রে এটা শিক্ষার মানে ছোট থেকে বেড়ে ওঠার সমস্যা? না, ব্যাপার হচ্ছে অগ্রপশ্চাৎ বিবেচনা করে না যে সমাজটা কিভাবে চলে, সমাজটা কিভাবে আছে, কি করে টিকে আছে, আমাদের যদি কোনো উন্নতি হয়ে থাকে সামাজিক কিংবা সাংস্কৃতিক, সেটা কিভাবে হয়েছে, কি ধর্মাচরণের জন্য, কি গুণের জন্যে, সমাজের কি গুণের জন্য এটা হয়েছে, সেগুলো ভাবে না, নেগেটিভগুলো ভাবে বলেই এটা হয়। এবং সামাজিক পরিস্থিতি মানে চারপাশের পরিস্থিতিও বোধহয় চিন্তা ভাবনাটা তাদের কম, ইনডেপথ ভাবনাটা কম বলেই এরকম ভাবতে পারে, এরকম কাজগুলো করতে পারে। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে চারিদিকে বিভিন্ন মানে শুধু বাংলাদেশ, আমি বললাম বাংলাদেশ নিয়ে অনেকটা কথা হলো, কিন্তু এখানেও বিভিন্ন ধরনের সমস্যা, মাঝে মাঝে অশান্ত হচ্ছে পরিবেশ। তো আমরা যদি বলি পৃথিবী আবার শান্ত হবে, আপনি কি আশাবাদী? দেখো, আমি একটা জায়গায় বলতে গিয়েছিলাম, একটা সভায় গোষ্ঠীতে একটা আরম্ভ করেছিলাম যে আমি সেই 1937-এ ব্রিটিশ আমলে জন্ম হয়েছে, অনেক আন্দোলন দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেক পরিবর্তনের স্বপ্ন দেখেছি, সব কিছুই দেখেছি বলে একটু হতাশার কথা শুনিয়েছিলাম। মানে হতাশার সুর আপনার গলায় এত এলো, মানে যারা শুনছিলেন তারাও সব শিক্ষিত, উচ্চশিক্ষিত লোকজন, সংস্কৃতি জগতের লোকজন, তাদের মধ্যে থেকে দু একজনের মধ্যে থেকে এমন কথা শুরু হলো, আমি না চুপ করে গেলাম, আর সেখানে বললাম না। কিন্তু কিছুদিন পর তার ফল নিজেরাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং তারা নিজেরাই ফিল করছেন যে খুব একটা আশাবাদী নয়, ভুল বলিনি। হ্যাঁ, বোধহয় মানে ওই লাইনটা ধরে যদি বলি পৃথিবী কি আবার শান্ত হবে, আপনি কি আশাবাদী হ্যাঁ কিনা?
শান্ত হবে বলে যে অবস্থায় পৃথিবী চলছে, শান্ত হবে বলে তো মনে হয় না। শুধু আমাদের দেশ নয়, বাংলাদেশ ভারতবর্ষ নয়, বাংলাদেশ পাকিস্তান নয়, আজকে সর্বত্র তাকিয়ে যদি দেখা যায় চারদিকে, তাহলে তো মনে হচ্ছে না। এখন কি হয়, নিজের স্বধর্মে স্থিত থাকার জন্যে বলতে হয় হবেই, একদিন না একদিন হবেই, এগুলো কবিতায় কিংবা স্লোগানে খুব ভালো শোনায়। হ্যাঁ, কিন্তু আমার জীবদ্দশায় তো প্রায় কিছু হলো নাই বলা চলে। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, এবং আপনার কাজ দেখার জন্য প্রত্যেকে আমরা মুখিয়ে থাকি। আমরা আশা করব যে আরও কাজ দেখব, কলম চলবে। আজ এ পর্যন্তই। এবং বিভাস চক্রবর্তী, তার গলায় কিন্তু শেষে হতাশারই সুর, এবং প্রশ্ন যদি ফিরে যায় যে পৃথিবী কি শান্ত হবে, তিনি কিন্তু খুব একটা আশাবাদী নন। আজ এই পর্যন্তই।